আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। আর শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। সন্ত্রাসী রুবেল গ্রুপের নিয়ন্ত্রণে মহাখালীর হাসপাতাল পাড়া, টেন্ডার আর আধিপত্য ধরে রাখতে হত্যা, হামলা, স্বাস্থ্যের এডিজিও পেয়েছেন হুমকি। পরশুদিন আমার জীবন নাশের হুমকি দিয়ে আমার নামে একটা চিঠি আসছে। কুমিল্লার বরুড়ায় কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর পথসভা, চাঁদপুরে খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ যোগ দেবেন নানা কর্মসূচিতে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের সমাবেশ, যোগ দেবেন জামায়াত আমির। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি আর দেশে মেগা প্রকল্প কমে যাওয়ার প্রভাব পড়েছে পুরান ঢাকার লোহার বাজারে, শিল্প বিকাশে সহায়তার তাগিদ। বাইরে মালের দাম বাড়তি, কাঁচা মালটা পাওয়া যায় না, আর ওদের এখন কস্ট বাড়তি আছে, যুদ্ধ হইতেছে। দেখা যায় এক একটা দোকানে 50-60 টন মালও বেচতো মাসে। এখন তো মানে এমন অবস্থা হয়েছে এক একটা দোকানে 10 টন মালও সেল করতে পারে না। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বাজিমাত করে আলোচনায় রিফর্ম ইউকে পার্টি, জাতীয় পর্যায়ে লেবার ও রক্ষণশীলদের জন্য হতে পারে চ্যালেঞ্জ। আপনারা দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি মশিউর অনিক। এ যেন আরেক জঙ্গল সলিমপুর, আর সেটা খোদ রাজধানীতে। এক সন্ত্রাসীর নিয়ন্ত্রণে মহাখালীর হাসপাতাল পাড়া, কথা না শুনলেই হুমকি, হামলা, খুন। আর হাসপাতালের টেন্ডার নিয়ন্ত্রণ আর আধিপত্য ধরে রাখতেই চলে এইসব। আর ভয়ে মুখ খোলে না তেমন কেউই। হাসপাতালগুলোয় এখন চরম আতঙ্ক। আর এই সব বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি তা জানতে স্বাস্থ্য অধিদপ্তরে গেলে অতিরিক্ত মহাপরিচালক জানালেন খোদ তাকেই হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে সন্ত্রাসীরা। আর এইসবের মূল হোতা রুবেল গ্রুপ। হাসান মিসবার প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 20 এপ্রিল বেলা 3:30 রাজধানীর টিবি গেট এলাকার এই গলি ধরে বাসায় ফিরছিলেন ক্যান্সার হাসপাতালের সাবেক উপপরিচালক ডাক্তার আহমদ হোসেন। সেখানে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় মাস্ক পরা 2 দুর্বৃত্ত। এই দিক থেকে 2টা ছেলে যায়, ওনারা পিছন থেকে হামলা করছে। হামলা করার পর আমার দোকান থেকে বের হয়েছি, দেখলাম কিছু মানুষ আগে আসলো, ওই 2 জন ছেলে চলে গেল। ঘটনার পর অজ্ঞাতদের আসামি করে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ, অথচ হামলাকারী ও তাদের গডফাদারের নাম সবার জানা। আতঙ্কে আর ক্যান্সার হাসপাতালে কাজে যোগ দেননি ডাক্তার আহমদ। তার জায়গায় অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে অন্য চিকিৎসককে। শুধু ডাক্তার আহমদ নয়, রুবেল বাহিনীর বর্বরতার শিকার বক্ষ ব্যাধি হাসপাতালের সাবেক এক প্রশাসনিক কর্মকর্তাও। অফিস শেষে বাসায় ফেরার সময় দিনে দুপুরে কোপানো হয় তাকে। জীবন বাঁচাতে তিনিও বদলি হয়ে যান অন্য হাসপাতালে। আর নিজের বাসার সামনে হামলার শিকার হয়েছেন একই হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল্লাহ আল মেহেদি। সব ঘটনার মূলেই টেন্ডার নিয়ন্ত্রণ। একই এলাকায় আছে নার্সিং মহাবিদ্যালয়। নির্মাণাধীন ভবনে গিয়ে ঠিকাদারের কাছে চাঁদার দাবিতে গুলি চালায় রুবেল বাহিনীর সদস্যরা। এ নিয়ে কথা বলতে চায় না ঠিকাদারি প্রতিষ্ঠান। আপনি কি দেখছিলেন? কথা বললেই ভালো। শুটিং কি এখানে হয়েছে না ওই পাশে? শুটিং গুলির ঘটনা পেছনে। মহাখালীর আরেক প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউট। টেন্ডার না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে পরিচালককে। নিয়ম মেনে কাজ করলে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে, আবার আমরা যদি নিয়ম বহির্ভূতভাবে কাজ করি সেখানে আমরা দুর্নীতির দায়ে অভিযুক্ত হব, অডিট আপত্তিতে পড়ব। বাদ যায়নি ওষুধের দোকানও। ক্যান্সার হাসপাতালের পাশের এই দোকানেও চাঁদার জন্য চালানো হয় গুলি। বিদ্যুৎ হান্দাইছে, একদম মোটরসাইকেল খারাপ হয়েছে, কয় টাকা দে, কি টাকাই যা টাকা দে, পিস্তল বাইরে গেছে, 2 বা 3 বার পিস্তল বাইরে গেছে।
শুধু হুমকি হামলা নয়, আছে হত্যার ঘটনাও। 9 মাস আগে বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। কারণ আমার দোকান ছিল ওইবার, আমি আরেক জায়গায় চলে গেছি বানানতে, আইসা দিয়ে খুন হয়েছে। কে বা কারা মারছে তা জানি না, শুনছি 2টা লোক মাস্ক পরা ছিল, তারা এসে গুলি করে চলে গেছে। বাড়ি থেকে শুনছি যে এখানে হয়েছে, মানুষ মারছে, ওই যে হাসপাতালের কর্মচারীরা। পারিবারিক এই ছবির ডান পাশের ব্যক্তি জামাল হোসেন, ফাতেমার বাবা। আমার বাবার নয়, আমার বন্ধুর বাবা আসছে। তোর বাবা কোথায় গেছে? আকাশে গেছে। বাবাকে প্রতিদিন খুঁজে ফেরে তার আদরের কন্যা। ঘুম পাড়িয়ে দেয়া, চকলেট কিনে দেয়া সেই বাবা কোথায় হারিয়ে গেছে? বাবার লেগে কান্নাও করি, যখন মনে পড়ে বাবা নাই, বাবা থাকলাম বাবার সাথে ঘুমাইতাম, তো বাবা আমার ঘুম পাড়ায় দিত অনেক। ঘটনার পর মামলা করে জামালের পরিবার। প্রধান আসামি আজিজ রুবেল। এতেই ভয়াবহ হুমকিতে পড়ে জামালের পরিবার। হার্ট অ্যাটাকে মারা যান তার বড় ভাই। আমার বড় মেয়ে পরশুদিন রাতেও দাঁড়ায় দাঁড়ায় কান্না করছে, বাবার কথা মনে পড়তেছে। আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে রাতের বেলা বসে খাটের উপর কান্নাকাটি করে। প্রতিটা মুহূর্ত আমরা আতঙ্কের ভিতরে আছি, কখন কি করে আমাকে মাইরা ফেলায় নাকি। এর ভিতরে আমি জিটিও করছি, আমিও জিটি করছি, আমার মিজু ভাই আলম ওনারও জিটি করছে যে আমাদের মাইরা ফেলাইব। তা আমাদের জীবনের মূল্য কোথায়? অনেকেই বলে যে থানায় যান না কেন, ডিবিতে আমরা যে যাব, প্রথম কয়েকদিন গেছি, যেখানে যাই সেখানে ওদের লোক, যেখানে যাই সেখানে ওদের মানুষ, তাহলে আমরা কিভাবে বাঁচবো বলে। অপরাধ জগতে রুবেলের পথচলা বক্ষব্যাধি হাসপাতালের এই বস্তি থেকে। এখান থেকে বছরে ভাড়া তোলা হয় কোটি টাকার বেশি। আর পুরো এলাকায় ছোট বড় মিলিয়ে দোকান বসে 100-র বেশি। সরকারি জায়গা হলেও ভাড়া তোলে রুবেল বাহিনীর সদস্যরা। হ্যাঁ, দোকানের মালিক আমি আইছি 3 দিন। আমি কালকে বিকেলে বেলা আসি, আমি তো জানি না বর্তমানে মালিক। 2000 টাকা। জি আসে একজন। এনে কোনো ভাড়া ভাড়া নাই, সরকারি জায়গা, ওটা থাকি, গুছাই দিলে আমি চলে যাই, আবই আহি। বস্তির সামনে খাবারের এই দোকান চালায় আজিজ রুবেলের বোন রুমা। ক্যান্সার হাসপাতালের চিকিৎসক আহমেদ হোসেনের উপর হামলার পর এটি বন্ধ করে দেয়া হলেও আবারও চালু হয়েছে। রুমা আপা নামে একজন আছে, উনি আমাকে আসতে বলছে, উনি আর কি দোকান খুলতে বলছে, আর কি খুলছি আর কি। অর্থাৎ মহাখালীর এই হাসপাতাল পাড়ায় রুবেলের কথার বাইরে কিছুই হয় না। কিন্তু কে এই রুবেল? জানা যায় নার্সিং কলেজের এক কর্মচারীর ছেলে তিনি। বিদেশে বসে নিয়ন্ত্রণ করেন মহাখালীর অপরাধ জগৎ। ডাক্তার আহমদকে কোপাতে 20,000 টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী। সবাই তার নাম শুনলেও দেখেনি কেউ। আগে শুনছি যে ওনারা এখানেই থাকতো, বক্ষবিধির ভিতরেই থাকতো। আমি 34 বছর চাকরি করি, আমার 34 বছরে আমি দেখিনি। আমরা বলা মানে বুঝেন তো। সব মিলিয়ে মহাখালীর হাসপাতাল পাড়ায় এখন রুবেল আতঙ্ক। নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা। সরকারি কাজে বসলে তো ভয় করলে চলবে না, আমরা কাউকে ভয় পাচ্ছি না। একদম স্ট্রেট লাইনে টেন্ডার যাবে, এখানে কার নাম আসছে, কে আছে, এগুলো নিয়ে আমরা চিন্তা করছি না। হাসপাতাল পাড়ার নিরাপত্তায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে স্বাস্থ্য অধিদপ্তরে গেলে অতিরিক্ত মহাপরিচালক জানালেন হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকেও। পরশুদিন আমার জীবননাশের হুমকি দিয়ে আমার নামে একটা চিঠি আসছে যে আমাকে মেরে ফেলা হবে, আমার পরিবার মেরে ফেলা হবে, এই ধরনের চিঠি একটা আসছে। ধরেন একজন মানুষ, আমি ডাক্তারের কথা বলছি না, একজন মানুষ যদি মৃত্যুর হুমকির মধ্যে পড়ে এবং সে যদি এটাকে প্রত্যক্ষ করে, সে যদি এটাকে ফিল করে, তাহলে এই মোরালস ধরে রাখা খুব কঠিন। পুলিশ বলছে মহাখালী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আমরা সার্বক্ষণিক মনিটরিং রাখছি এবং এই ঘটনার আগের থেকেও পুলিশের তৎপরতা ছিল এবং ঘটনার পরপর আমার পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জানা গেছে মহাখালীর হাসপাতাল পাড়ার নিরাপত্তায় বক্ষব্যাধি হাসপাতালে পুলিশ ফাঁড়ি বসানোর সিদ্ধান্ত হয়েছে। তবে কবে থেকে তা চালু হবে তা ঠিক হয়নি এখনো। এটি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ছাদ। ঠিক এক বিল্ডিং পরেই স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর থেকে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পায়ে হাঁটার দূরত্ব 1 মিনিটেরও কম সময়। এত কাছের প্রতিষ্ঠানেই যদি টেন্ডার কেন্দ্রিক এত ধরনের হুমকি হামলার ঘটনা ঘটে এবং পাশের আরেক হাসপাতাল বক্ষব্যাধিতে খুনের মতো ঘটনা ঘটে, তাহলে দূরের প্রতিষ্ঠানগুলোতে কি হয় তা হয়তো সহজেই অনুমান করা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এসব ঘটনা আসে না প্রকাশ্যে।
হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। আর পথে পথে মিছিল স্লোগানে তাকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেবেন তিনি। ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত হতে মিছিল নিয়ে কুমিল্লার পথসভায় জড়ো হন নেতাকর্মীরা। আর প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফ্যামিলি কার্ড দেয়, আমরা ফ্যামিলি কার্ড চাই। 17 বছর ওনাকে দেখি নাই, উনি অনেক কষ্ট করছে, উনি 17 বছর দেশে আসছে, আমাদের এটাই আনন্দ। আমাদের প্রিয় নেতাকে আমরা কাছ থেকে দেখতে পারবো এবং এই 19 বছর আমরা আজকের এই দিনের জন্য অপেক্ষা করছি। কুমিল্লায় পথসভা শেষে চাঁদপুর পৌঁছে খাল খনন, পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ সাংগঠনিক সভা, দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আর সফরে প্রধানমন্ত্রী শাহরাস্তির খোর্দ খাল এবং সদরের বিশ্ব খাল পুনর্খনন কাজ উদ্বোধন করবেন। পরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন, জেলাবাসীর জন্য উন্নয়নের বার্তা দিয়ে যাবেন সরকার প্রধান। জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান। অতীতে কোনো প্রধানমন্ত্রী আমাদের এখানে আসেন নাই, আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে আসতেছে, আমরা খুবই আনন্দিত উৎফুল্লিত, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি এখানে চলে আসি, প্রধানমন্ত্রীকে সরাসরি আমরা দেখব। প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর এবং কুমিল্লার পথসভা সবকিছু মিলিয়ে আমরা বিস্তারিত জানার জন্য আমরা কুমিল্লা এবং চাঁদপুর থেকে যুক্ত করে নিচ্ছি আমাদের দুই সহকর্মীকে। তবে শুরুতেই আমরা কুমিল্লাতে চলে যেতে চাই। সেখানে আছেন আমাদের সাথে সহকর্মী আরেফিন শাকিল। আরেফিন, আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাই। প্রথমে প্রধানমন্ত্রী কি পথসভায় এখন পর্যন্ত যোগ দিয়েছেন কিনা সেই বিষয়টি প্রথমে উল্লেখ করবেন এবং পাশাপাশি উপস্থিত নেতাকর্মীরা কি বলছেন। অনেক আপনার প্রশ্ন পুরোপুরি পরিষ্কার না শুনলে ধারণা করছি যে আজকের এই জনসভা বা তারেক রহমানের প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে আপনি জানতে চেয়েছেন। এখনও প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুর বাজারে যে পথসভা সেখানে এসে পৌঁছাননি, এখনও তার হয়তো আরও 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে, তবে খুব সন্নিকটে তিনি আছেন, এখন সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে সকাল 8:30টার পর তিনি বাসা থেকে বেরিয়েছিলেন। এরপর পুরো রাস্তায় আসলে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, পুরো রাস্তায় নেতাকর্মীদের ঢল নামে এবং নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা ভালোবাসায় সিক্ত হয়ে তিনি মূলত চাঁদপুরের দিকে অগ্রসর হচ্ছেন। যার ফলে তার এখানে 11:30 নাগাদ এই পথসভায় যোগ দেওয়ার কথা থাকলেও এখন প্রায় 1টার বেশি বাজে, অর্থাৎ তিনি এখানে পৌঁছাতে পারেননি নেতাকর্মীদের ভিড়ের কারণে। এবং এরই মধ্যে যেই পথসভাটির আয়োজন করা হয়েছে একটি বাজারে, লক্ষ্মীপুর বাজারে, সেখানে কিন্তু একটি ছোটোখাটো জনসভার আকার ধারণ করেছে। এই পরিমাণ মানুষ কিন্তু এর মধ্যে প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন এবং তার কাছ থেকে কুমিল্লার উন্নয়ন অগ্রযাত্রায় তার প্রতিশ্রুতি যেটি ছিল নির্বাচনের আগে, তার পূরণের বাস্তবায়ন, সে দাবি পূরণের আশ্বাস তারা জানতে চান এবং সে বিষয়ে তাদের বক্তব্য তারা শোনার আগ্রহ প্রকাশ করছেন। এবং কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করার একটি বড় দাবি আজকের এই পথসভা থেকে উত্থাপিত হচ্ছে বারবার। নেতাকর্মীদের থেকে শুরু করে এখানকার যারা সাধারণ মানুষ তারা বলছেন প্রধানমন্ত্রী আজকে এখানে এসে ঘোষণা দিবেন, কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ হবে, সেই রকম একটি ঘোষণার প্রত্যাশা তারা করছেন। এবং এই পথসভা শেষ করে তিনি কিন্তু তার যে নির্ধারিত যেই সফর চাঁদপুর, সে চাঁদপুরে তিনি যাবেন এবং তার আগে তিনি দুটি চাঁদপুরেরই শাহরাস্তিতে একটি খাল খনন কর্মসূচি করবেন, যেটি তার বাবা 1978 সালে যে খাল খনন করেছিলেন সেটি মূলত পুনর্খনন তিনি কাজের উদ্বোধন করবেন। এরপর তিনি চাঁদপুর শহরের আর ঘোষার হাট, সেখানেও কিন্তু বিশ্ব খাল নামে আরেকটি খাল রয়েছে, সেই খালও পুনর্খননের কাজ উদ্বোধন করবেন। এরপর তিনি যোগ দিবেন চাঁদপুর শহরের বিএনপি আয়োজিত যে ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানে, সেখানে তিনি বক্তব্য দিবেন। এবং সব মিলিয়ে যদি বলি যে এরই মধ্যে কিন্তু হয়তো আপনার সাথে কথা বলার অনেক 4-5 মিনিটের মধ্যে তিনি এখানে এসে পৌঁছাবেন। প্রধানমন্ত্রী এসে কী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন আর সেই বিষয় নিশ্চয় আপনাদেরকে সেই খবর জানাবো। অনেক আরেফিন, কি প্রতিশ্রুতির বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রী দেন সে বিষয়ে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আবারও জানতে পারবো। এবার একটু চাঁদপুরে চলে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, আজকের প্রধানমন্ত্রীর চাঁদপুরের সফরসূচি সম্পর্কে বিস্তারিত তথ্যপত্র একটা আপনার কাছ থেকে জানতে চাই।
দীর্ঘ 22 বছর পরে কিন্তু চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন। এর আগে তিনি এসেছিলেন বিএনপির শীর্ষ নেতা হিসেবে, এই প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম চাঁদপুরে এসেছেন। তো যেহেতু নির্বাচনের এই অল্প সময়ের পরেই তিনি এসেছেন, এ কারণে কিন্তু নেতাকর্মীরা অত্যন্ত উচ্ছ্বসিত। আজকে এখানে কিন্তু চাঁদপুর কুমিল্লা মহাসড়কে এই ঘোষেরহাট এলাকায় কিন্তু কয়েক হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। তারা দীর্ঘক্ষণ চাঁদপুর কুমিল্লা সড়কের দুপাশে অপেক্ষা করছিলেন। এখন কিন্তু এই কিছুক্ষণ আগে 15 মিনিট আগে কিন্তু সমাবেশ স্থলটা খুলে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এখন কিন্তু সাধারণ মানুষ এই সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই কয়েক হাজার লোকই কিন্তু এখানে ঢুকছেন ধীরে ধীরে। সবাইকে তল্লাশি করে কিন্তু এখানে ঢুকানো হচ্ছে। সে কারণে এই সমাবেশ স্থলে নেতাকর্মীরা ঢুকতে কিন্তু কিছুটা সময় লাগছে। তো আমি কথা বলেছিলাম আসলে জেলা বিএনপি নেতৃবৃন্দ যেমনটি জানিয়েছেন যে চাঁদপুরের যে শেষ সীমানা সেটা কচুয়ার খাজুরিয়া, সেখান থেকে চাঁদপুর শহর পর্যন্ত এই দীর্ঘ চাঁদপুর কুমিল্লা সড়কের দীর্ঘ 35 কিলোমিটার সড়কের দুপাশে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু অবস্থান নেবে তাদের প্রিয় নেতাকে এবং প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। অনেক রনি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। দুপুর 2টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশে অনুষ্ঠিত হবে। আর এতে অংশ নেবেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলের শীর্ষ নেতারা। সমাবেশে যোগ দেয়া নেতাকর্মীরা বলেন, নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার কোনো কিছুই পূরণ করেনি। বিপরীতে সরকার পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে। তারা জানান, গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে। নির্বাচনের আগে নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল তা পূরণের আহ্বান জানায় উপস্থিত জনতা। এ বিষয়ে আরও তথ্যপত্র জানাতে আমরা রাজশাহী থেকে যুক্ত করে নিচ্ছি আমাদের সহকর্মী শামীম রেজাকে। শামীম, আপনার মাধ্যমে জানতে চাই আসলে কখন নাগাদ জামায়াত আমির সহ 11 দলীয় ঐক্যের যে নেতারা তারা যোগ দেবেন এবং সেখানকার সফরসূচি সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, অনেক বেলা 2টায় আসলে রাজশাহী বিভাগীয় সমাবেশ শুরু হওয়ার কথা। এখনো সেই অর্থে নেতাকর্মীরা খুব একটা মাঠে আসতে শুরু করেনি, যেহেতু প্রচণ্ড গরম। আমি কিছুক্ষণ আগেও আবহাওয়া অফিসের যে সাইট সেটা দেখলাম, এখানে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা ফিলস লাইক 45 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং বুঝতেই পারছেন এখানে গরমের তীব্রতা কতটা। যে জন্য যারা নেতাকর্মীরা এসেছেন তারা আশপাশের সড়কগুলোতে অবস্থান করছেন এবং আমরা এখানকার নেতাকর্মীদের সাথেও কথা বলেছি, যারা আসলে বলছিলেন যে তারা 1.5 লাখ থেকে 2 লাখ মানুষের সমাগম হবে এখানে মাঠ সহ আশপাশের যে সড়কগুলো আছে সেসব জায়গায়, এমনটাই তারা প্রত্যাশা করছেন এবং বলছেন। ইতিমধ্যে তাদের নেতাকর্মীদের অধিকাংশ চলে এসেছেন, যারা জোহরের নামাজ পড়েই আসলে মাঠে প্রবেশ করবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন। একটু যদি জানিয়ে রাখি, আসলে 7টি বিভাগে আসলে 11 দলীয় ঐক্য বিভাগীয় সমাবেশ করবে। এই সমাবেশের মধ্য দিয়ে আসলে সরকারকে তারা মেসেজ দিতে চায়। সেই মেসেজ যদি পূরণ না হয়, সেই মেসেজের বার্তা অনুযায়ী যদি সরকার কোনো পদক্ষেপ না করে, তা সেখানে তাদের নেতারা আগেই বলেছেন যে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এরপরও যদি সরকারকে তারা পথে আনতে না পারেন। এবং এখানকার দাবিগুলো যদি আসলে একটু জানিয়ে রাখি, গণভোটের রায় বাস্তবায়ন এবং এর পাশাপাশি জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে তারা আজকের এই বিভাগীয় সমাবেশ করছেন, যে সমাবেশের মধ্য দিয়ে তারা সরকারের কাছে দেশের চলমান যে সংকটগুলো আছে সেই সংকটগুলো তুলে ধরবেন। যেখানে তারা বলছেন যে এই সংকটের মধ্যে অন্যতম প্রধান সংকট বিদ্যুৎ জ্বালানি সংকট, বেকারত্ব সংকট, এর বাইরেও আসলে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি সেটা মানুষের লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, যেখানে এই মুহূর্তে দেশের মানুষের আসলে জীবন মান নিচে নেমে যাচ্ছে, এমনটাই দাবি করছেন নেতাকর্মীরা। এবং আরও যদি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখানকার স্থানীয় যেসব নেতারা আছেন, 2-1 কথাও বলেছেন, তারাও আসলে বলছিলেন যে এই সরকার, নতুন সরকার ক্ষমতায় আসার পরও আসলে সেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেও জনগণকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করছেন না। আর সরকারকে সেই
প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার আহ্বান জানাচ্ছেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন, এমনটাই বলছেন নেতারা। অনেক নিশ্চয়ই বিভাগীয় সমাবেশের বিষয়ে বিস্তারিত তথ্যপত্র আবার আপনার মাধ্যমে আমরা জানবো। দেশের লোহার বাজারের অন্যতম পাইকারি হাব পুরান ঢাকার নয়া বাজার পোস্তগোলা। সারা দেশের অবকাঠামো আর নির্মাণ কাজে যে লোহার যোগান তার বেশিরভাগটা যায় এখান থেকে। আর বিশ্ববাজারে লোহার দাম বৃদ্ধির সাথে দেশে সরকারি মেগা প্রকল্প কমে যাওয়ার প্রভাব পড়েছে বেচা বিক্রিতে। আর এই অবস্থায় পরিকল্পিত শিল্প বিকাশ আর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে বিস্তারিত তথ্যপত্র রিপোর্টে তুলে ধরছেন হুমায়ুন রশিদ, ক্যামেরা ছিলেন বিশ্বাস সরকার। আগুনে পুড়ে আর হাতুড়ির আঘাতে বদলায় লোহার আকার। এই লোহাই বদলে দেয় দেশের অর্থনীতির চিত্র। মেগা প্রকল্প থেকে শুরু করে বসতবাড়ির আসবাব সবকিছুতেই এর চাহিদা। লোহা দিয়ে লোহা কাটা গেলেও অবকাঠামো উন্নয়নে এখনও বিকল্প নেই এই ধাতুর। পুরান ঢাকার ইংলিশ রোড, বুড়িগঙ্গার কোলঘেঁষা 1 কিলোমিটারের কম দীর্ঘ এই রাস্তায় একসময় ছিল গোটা দেশের লোহার বাজারের হার্টবিট। এখন পুরান ঢাকার নয়াবাজার পোস্তগোলা লোহার গুদাম আর ট্রেডিংয়ের সবচেয়ে বড় হাব। চীন সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা স্ক্র্যাপ স্টিল, পুরনো জাহাজ আর রিসাইকেলড ম্যাটেরিয়ালই উৎস। পাইকারি দরে বিক্রির পর সারা দেশে নির্মাণ খাত, ছোট শিল্প কারখানা, মেশিনারিজ আর অবকাঠামো প্রকল্পে লোহার যোগান দেয়া হয়। খুচরা পাইকারি মার্কেট তো এইখান থেকে 1 কেজি থেকে নিয়ে আপনার প্রায় 1000 কেজি পর্যন্ত এখান থেকে মানে পাওয়া যায় আর কি। এর জন্য পুরো বাংলাদেশ থেকে এখানে আসে। বাইরে মালের দাম বাড়তি, কাঁচা মালটা পাওয়া যায় না, আর ওদের এখন কস্ট বাড়তি আছে, যুদ্ধ হইতেছে। 1 লাখ টাকা টন একটা দোকানে দিবে আপনার বিক্রি করে, ওইখানে লাভ সর্বোচ্চ 1 থেকে 1.5 টাকা। একটা সময় ছিল দেখা যায় একটা দোকানে 50-60 টন মালও বেচতো মাসে। এখন তো মানে এমন অবস্থা হয়েছে একটা দোকানে মানে 10 টন মালও সেল করতে পারে না। নয়াবাজার কিংবা বংশালে সেই ঐতিহ্যবাহী লোহার ব্যবসা এখন শুধু কেনা বেচাতেই সীমাবদ্ধ নেই, বরং নদীপথে যখন সে কাঁচামাল এখানে আসছে তা রূপ নিচ্ছে একটি প্রোডাকশনের পাওয়ার হাউসে। জিঞ্জিরার বিভিন্ন ধোঁয়ায় ঢাকা অলিগলিতেই তৈরি হচ্ছে লোহার স্ক্র্যাপ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম। প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও জিঞ্জিরার কারখানাগুলোতে তৈরি হয় রিকন্ডিশনড মেশিন, কৃষিযন্ত্র, স্পেয়ার পার্টস আর টুকিটাকি সরঞ্জাম। অনেকে তাই একে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকবোনও বলেন। শুধু ফিটার আমাদেরকে বলে দিবে যে মাপজোপ কতটুকু কি থাকে, ওই অনুযায়ী বলে দিলে আমরা নিজেরা একবারে নতুন বানায় দেই, আমাদের কোনো লাগে না, এগুলো আমরাই তৈরি করি। এই দিয়েও না গাড়িগুলিতে লাগাই, এটি ওয়াশার এটি আমরা বানাই। এটা আসে সিটাং থেকে, লোহাগুলো আসে হলো পোস্তাগোলার থেকে, তারপর এটা বানানোর পর ইমামগঞ্জে বিক্রি হয়। তবে লোহারে বসতি মোটেও পরিকল্পিত না। উন্নয়ন যজ্ঞের আড়ালেই কালো ধোঁয়া আর উচ্চ শব্দ পরিবেশ আর শ্রমিকদের ফেলছে ঝুঁকিতে। যেহেতু এটা নদী, এই ধোঁয়াগুলি আকাশ উড়ে যেতেছে, আমাদের দ্বারা কোনো নদী ক্ষতি হইতেছে না, বায়ু দূষণ হইতেছে। ওই যে আমি একটা কথা বললাম যে বায়ু দূষণটা আমাদের এখানে সংস্কৃত করার দরকার, সেটা আমরা ওই প্রয়োজনীয় জিনিস আমাদের নাই। পরিবেশ যদি আমরা নষ্ট হয় এটা মানি, তবু এইটা যদি পরিবেশ যদি নষ্ট করতে হয় আমাদের বহু দূরে চলে যেতে হয়। এখানে তলে ব্যবসা করার মতো আমাদের যোগ্যতাই থাকবে না। ভারী আর ঝুঁকিপূর্ণ কাজে পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করছেন নারীরা। কম বেশি সবাই শ্রম দেন 8 ঘন্টার বেশি। যা আয় হয় তাতে সংসার চালানো দায়। স্বাস্থ্য সচেতনতা অনেক দূর। 6 দিন 12 ঘন্টা কাজ করে 12,000 টাকা মাসে, এদিকে আপনাদের চলে যায়, দিয়ে চলে দিয়ে লোহার কাটিং মেশিন অনেক ঝুঁকি, এটা আগুনেরই, হয়তো অনেক সময় শুকে পড়ে, মাথায় পড়ে, এবং আমরা 28 সালের উপরে আমাদের গায়েও পড়ে। পুষ্টিকর খাবার কি পরিবারই তো চালাই দেয় না, 16-17 টাকা বেতন পাই, অনেক পরিশ্রম করা লাগে। ফ্যামিলি দেখুম না, নিজের প্রতি মানে ওরকম কিছু করুম।
লোহার টন 90,000 থেকে 1 লাখ টাকার মাঝে ওঠানামা করছে ইদানিং। দেশে বার্ষিক চাহিদা প্রায় 60 লাখ টন। অবশ্য এর অর্ধেকই ব্যবহার হয় সরকারি মেগা প্রকল্পে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। এ ব্যাপারে আরও জানতে আমরা নয়াবাজার থেকে যোগ করে নিচ্ছি আমাদের সহকর্মী হুমায়ুন রশিদকে। হুমায়ুন, আপনার প্রতিবেদন দেখছিলাম এবং পরিবেশ সম্মত লোহার ব্যবসা বিকাশের মূল চ্যালেঞ্জগুলো সম্পর্কেও জানতে পারছিলাম। তো জানতে চাই আসলে স্থানীয়দের সাথে কথা বলে বা সেখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে কোনটাকে মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা, কীভাবেই বা তার সমাধান করা সম্ভব? অনেক আসলে লোহার ব্যবসা কেমন চলছে সেটি আসলে বোঝা যায় একটি দেশের নির্মাণ খাত বা অবকাঠামো খাত আসলে কি পরিমাণ কাজ চলছে তার উপর। কেননা লোহার যে চাহিদা, লোহার যে যোগান, তার অধিকাংশই কিন্তু ব্যবহার হয় অবকাঠামো এবং নির্মাণ খাতে। বর্তমান সময় বাংলাদেশে যেহেতু অবকাঠামো বা নির্মাণ খাতে খুব বেশি বড় প্রকল্প, মেগা প্রকল্পগুলো হাতে নেই, তাই এই ব্যবসাটিও কিন্তু খুব বেশি বেগবান বা খুব বেশি গতি পাচ্ছে না। তবে লোহা যেহেতু এমন কোনো পণ্য নয় যেটি পচনশীল, তাই এই ব্যবসাটি আসলে, কিংবা লোহা যত পুরানো হয় তত যেহেতু এর দাম বাড়ে, তাই যখনই এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হবে তখনই লোহার ব্যবসা চাঙ্গা হয়ে যাবে। সে বিষয়ে কোনো সন্দেহ নেই, সেই বিষয় নিয়ে কোনো সংকট নেই। তবে যেই সংকটটি আছে সেটি হচ্ছে, আমি এখন যেখানে আছি এটি হচ্ছে ইংলিশ রোড। এক সময় কিন্তু এখান থেকেই গোটা বাংলাদেশে লোহার যে যোগান, সেই যোগানটি যেত। কিন্তু এখন যেহেতু এখানে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে যানজট হয়, এখানে যেহেতু জায়গার এক ধরনের সংকট রয়েছে, জায়গার এক ধরনের অভাব রয়েছে, তাই এখানে জাহাজ ভাঙা লোহা এসে এখানে কাটানো অথবা এখানে বিভিন্ন ধরনের যে মাল খালাস করা, সেই কার্যক্রম খুব একটা স্বাচ্ছন্দ্যে করা যায় না। তাই এই ব্যবসাটি ধীরে ধীরে বিকেন্দ্রীকরণ হচ্ছে। এই ব্যবসাটি চলে যাচ্ছে নদীর ওপারে। নদীর ওপারে জিঞ্জিরায় যখন এই ব্যবসাটি চলে যাচ্ছে, তখন সেটিও খুব বেশি পরিকল্পিতভাবে যে হচ্ছে এমনটি বলা যাচ্ছে না। সেখানেও অপরিকল্পিতভাবে ব্যবসাটি গড়ে ওঠার কারণে সেখানে পরিবেশ এক ধরনের ঝুঁকিতে পড়ছে, শ্রমিকদেরও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে হুমায়ুন রশিদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় সিলেটে প্রাণ গেছে আরও 2 শিশুর। আর এখন পর্যন্ত এই জেলায় হাম ও উপসর্গ নিয়ে প্রাণহারির সংখ্যা গিয়ে দাঁড়ালো 34 জনে। গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 54 জন। আর এই সময়ে রাজশাহী মেডিকেলে রোগী ভর্তি হয়েছে 7 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 2 জন। এছাড়া খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় মেঝেতে রেখেই চলছে চিকিৎসা। আর এতে সংক্রমণের বাড়ছে ঝুঁকি। এক সময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকরা। আর শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। হামের বিস্তার ও জটিলতা কমাতে না পারলে আইসিইউর সংখ্যা বৃদ্ধি করলেও সংকট মোকাবেলা সম্ভব হবে না। রোগের বিস্তার রোধ এবং সুচিকিৎসা নিশ্চিত করা গেলে 1 সপ্তাহের মধ্যে সংকট নিয়ন্ত্রণে আসবে, এমনটা জানিয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাক আহমেদ। সকালে ডিআরইউতে হামে শিশু মৃত্যু, জনস্বাস্থ্য সংকট ও উত্তরণের পথ শীর্ষক সংবাদ সম্মেলন হয়। আর তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের অবহেলায় এই সংকটের মূল কারণ। তবে সুচিকিৎসা নিশ্চিত না করা গেলে অপর্যাপ্ত আইসিইউ এবং চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করতে না পারার দায় এড়াতে পারে না সরকারও। রোগ প্রতিরোধে গুরুত্ব আরোপ করে সরকারকে কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। জানান, ছোঁয়াচে রোগটি প্রতিরোধে ভিটামিন এ ক্যাপসুল বেশ কার্যকর। 6 মাস থেকে 5 বছরের শিশুদের নিয়মিত বিরতিতে ভিটামিনটি খাওয়ানো দীর্ঘমেয়াদী দায়ীদের শাস্তির আওতায় আনা আর টিকা উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি এবং 6 বিভাগের শিশু হাসপাতালগুলো পূর্ণাঙ্গভাবে চালুর দাবি তোলে সংগঠনটি। আইসিইউর সংখ্যা বাড়ালেও আপনি মৃত্যু কমাতে পারবেন না। আমরা এখন ভবিতব্যের উপর ছেড়ে দিয়েছি কবে সংক্রমণ যাবে এবং সংক্রমণ কমার 1 মাস পরে মৃত্যু কমে যাবে, তাহলে আমাদের কাজটা কি? এদেশের জনসাধারণের স্বাস্থ্য অধিকারে যার মধ্যে একটি হচ্ছে তার হাম হয়েছে কিনা এই পরীক্ষাটি নিশ্চিত করার ব্যাপারটির থেকে মানুষকে ডিপ্রাইভ বা বঞ্চিত করা হয়েছে। পবিত্র হজের মোট খরচ 5 থেকে 6 লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব। আর এই মন্তব্য করেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার। সকালে রাজধানীর হাসকোনায় হজ যাত্রার সার্বিক পরিস্থিতি জানাতে হয় এক সংবাদ সম্মেলন। আর তিনি বলেন,
2027 সালে হজ যাত্রার বিমানের টিকিট মূল্য কমে 1 লাখে নেমে আসবে। এছাড়া মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজের মোট খরচও কমে আসবে। একসময় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, দ্রুততম সময়ে মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তি, তাঁবু নির্বাচনের কাজ করতে হলেও সফলভাবে সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আর সব চ্যালেঞ্জ মাথায় নিয়েও মন্ত্রণালয়, হজ অফিস ও হাবের সহযোগিতায় এবারের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে। এছাড়া সৌদি সরকারের নতুন নতুন সিদ্ধান্তের কারণে দেশের বিদ্যমান হজ ও উমরা আইন সংস্কারের প্রয়োজনীয়তা কথাও জানান তারা। দ্বিগুণ হয়ে গেছে, যার কারণে আমাদের হাজি কমে গেছে। এই টিকিটটা আমরা বারবারই হাবের পক্ষ থেকে ওনাদেরকে জানাইছি যে টিকিটটা মিনিমাম 50,000 টাকা কমার কথা। তো সেখানে কম হওয়া উচিত এবং যৌক্তিক পর্যায়ে নির্ধারিত হওয়া উচিত। আর সর্বোচ্চ বিমান ভাড়াটি 1 লক্ষ থেকে 1,20,000 টাকার মধ্যে থাকা উচিত। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর অবৈধ হটলাইন ও কাউন্টার ও এজেন্টদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ। অভিযানে এখন পর্যন্ত হটলাইন কাউন্টারের 3 প্রতিনিধিকে আটক করা হয়েছে। বিভিন্ন অবৈধ হটলাইন এজেন্টের কারণে যাত্রী ভোগান্তি, যানজট এবং টাকা আদায়ের অভিযোগ নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশ করা হয়। প্রতিবেদনে উঠে আসে এইসব কাউন্টার ও এজেন্টদের কারণে সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। পাশাপাশি যানজটকে কেন্দ্র করে নানা ধরনের চাঁদাবাজি এবং অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। সংবাদ প্রচারের পরই তৎপর হয় প্রশাসন। পরে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের এক কর্মকর্তা জানান, অবৈধ হটলাইন কাউন্টার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, চালানো হবে নিয়মিত নজরদারিও। দর্শক, চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আর আমার জেলা বগুড়া, দুটো উচ্চারণ অনেক কাছাকাছি। আমি যেরকম আমার এলাকার উন্নয়ন দেখব, ইনশাল্লাহ আমি বরুড়ার বিষয়ে সহযোগিতা করব। কথা রেখেছিলাম আমরা সেই সময়। আপনাদের এখানে প্রচুর সেই সময় রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট তৈরি হয়েছিল কিন্তু এলাকার মানুষের যোগাযোগের জন্য, সুবিধার জন্য। এখন প্রিয় ভাই বোনেরা, যেই কথাটি বলছিলাম, অর্থাৎ বিএনপি দেশের জনগণকে যেই কথা দেয়, বিএনপি চেষ্টা করে মানুষের সামনে সেই ওয়াদাটি রক্ষা করার জন্য। আমরা গত 16-17 বছর ধরে এই মুরব্বী নীল শার্ট ঝগড়া করে শুধু মানুষটা। হ্যাঁ, এই তো বসে, এখন ঠিক আছে? হ্যাঁ, এই তো বসে গেছে। তা এখন মূল কথা হচ্ছে যে এই যে আমরা দেখেন গত 16-17 বছর আপনাদের ভোট দেওয়ার অধিকার ছিল দেশের মানুষের, ভোট মানুষ দিতে পারে নাই। কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলতো কি করত? গুম হয়ে যেত, মামলা হইতো, এসে ধরে লয়ে যেত, হইতো না? দেশের মানুষ 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা এসব করতো তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। এখন আমাদের কাজটা কি? আমাদের মূল কাজ হচ্ছে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বহু মানুষ শহীদ হয়েছে, বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য। আজ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা আপনাদের জনপ্রতিনিধি, অর্থাৎ যারা এলাকার উন্নয়ন দেখভাল করবে, এলাকার রাস্তাঘাট হলো কিনা দেখভাল করবে, এলাকার মানুষ চিকিৎসা পেল কিনা দেখভাল করবে, এলাকার সন্তানরা শিক্ষা ব্যবস্থা ঠিকভাবে পাচ্ছে কিনা, স্কুল কলেজ হচ্ছে কিনা দেখভাল করবে, ব্রিজ কালভার্ট তৈরি করবে, মসজিদ মাদ্রাসার সংস্কার করবে, সেই সকল ব্যক্তিকে আপনারা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, যারা এলাকার মানুষের কথা বলবে এবং এলাকার জন্য কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, এখন আমাদের সময় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। আমরা 1971 সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। ঠিক একই সময় পৃথিবীর অনেকগুলো দেশ, আমাদের এই এশিয়া মহাদেশে অনেকগুলো দেশ সেই সময়ও স্বাধীন হয়েছিল, তার একটু আগে পিছে দিয়ে, কিন্তু সেই দেশগুলো আমাদের থেকে অনেক এগিয়ে গিয়েছে। আমরা এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল এই দেশ, এই দেশের মানুষ। সেই স্বৈরাচার থেকে, কবল থেকে এই দেশকে, দেশের মানুষ মুক্ত করেছে, যেভাবে ঠিক 1971 সালে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। প্রিয় ভাই বোনেরা,
দেশ শুধু স্বাধীন করলে হবে না, দেশ যদি স্বাধীন করে, দেশকে যদি স্বৈরাচার মুক্ত করে, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলি নিশ্চয়তা বিধান করা, দেশের মা বোনরা যাতে স্বাবলম্বী হতে পারে, সেটি শিক্ষায় হোক অথবা অর্থনৈতিকভাবেও সেই ব্যবস্থা গ্রহণ করা, দেশের কৃষক ভাইরা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য সেই কারণে কাজ করতে হবে, দেশে যাতে মিল কলকারখানা তৈরি হতে পারে, দেশে যাতে বেকার সমস্যার সমাধান হতে পারে সেই জন্য কাজ করতে হবে, দেশে যাতে আইন শৃঙ্খলা সঠিক থাকে, মানুষ যাতে নারী হোক পুরুষ হোক দিনের যে কোনো সময় যাতে নিরাপদে রাস্তা দিয়ে চলাচল করতে পারে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা যাতে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে, এই ব্যাপারগুলোকে নিশ্চিত করতে হবে। প্রিয় ভাই বোনেরা, সেই সময় এসেছে, দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। সেই জন্যই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনও বলে দিয়েছেন, যে জাতি নিজেরা পরিশ্রম করে আমি তাদেরকে সহযোগিতা করি, এবং সে কারণেই কিন্তু কোনো নির্দিষ্ট সময়ের জন্য ফারাক্কা চুক্তি করা যাবে না। পরবর্তী যে কোনো চুক্তি হওয়ার আগ পর্যন্ত সেটি কার্যকর থাকতে হবে। আর যদি না হয় সেক্ষেত্রে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে বিএনপি আয়োজিত ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় এইসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্যান্য দেশ এবং শক্তির কুদৃষ্টি উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানান, ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপিত হওয়ার যে সুযোগ তৈরি হয়েছে তা নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের উপরে। আর দেশের স্বার্থ নষ্ট করবে এমন চুক্তি করবে না বাংলাদেশ সরকার। আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফারাক্কা ইস্যুতে দল ধর্ম মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় হতে হবে। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে চমক দেখিয়ে আলোচনায় রাজনৈতিক দল রিফর্ম ইউকে। লেবার ও কনজারভেটিভ পার্টিকে পেছনে ফেলে বহু নির্বাচনী এলাকায় বিজয় ছিনিয়ে এনেছে 2018 সালে গঠিত দলটি। ডানপন্থী দলটি প্রধান দুই রাজনৈতিক দলের ভবিষ্যৎ চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন অনেকে। তবে এই রিফর্ম ইউকে ক্ষমতায় গেলে ঝুঁকির মুখে পড়তে পারে যুক্তরাজ্যের মুসলিম সহ অভিবাসীদের সংস্কৃতি। লেবার ও কনজারভেটিভ পার্টিকে ছাপিয়ে ব্রিটিশ রাজনীতিতে এখন আলোচনায় নতুন দল রিফর্ম ইউকে। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে সম্প্রতি অভাবনীয় সাফল্য ছিনিয়ে এনেছে দলটি। এতদিন প্রান্তিক দল হিসেবে থাকলেও ধীরে ধীরে মূলধারার রাজনীতিতে জায়গা করে নিচ্ছে ডানপন্থী দলটি। এখনও সরকার গঠনের পর্যায়ে না পৌঁছালেও রাজনীতির মাঠে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে তারা। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে প্রধান দুই রাজনৈতিক দলের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে রিফর্ম ইউকে। অনেক এলাকায় লেবার ও কনজারভেটিভ পার্টির ভোট ব্যাংকে বড় ধরনের ফাটল ধরিয়েছে রিফর্ম ইউকে। বিশেষ করে শ্রমজীবী অঞ্চল এবং কিছু প্রথাগত কনজারভেটিভ ঘাঁটিতে পেয়েছে উল্লেখযোগ্য সাফল্য। দলটির এই উত্থানকে অনেকেই ব্রেক্সিট পরবর্তী রাজনৈতিক বাস্তবতার ফল হিসেবে দেখছেন। 2016 সালের ব্রেক্সিটের পক্ষে থাকা এলাকাগুলোয় তুলনামূলক বেশি সমর্থন পাচ্ছে রিফর্ম ইউকে। দলটির উত্থানের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে তাদের অভিবাসন নীতি, যুক্তরাজ্যে চলমান অর্থনৈতিক চাপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জন অসন্তোষ। এসব ইস্যুতে ভোটারদের ক্ষোভকে রাজনৈতিক সমর্থনে পরিণত করছে পপুলিস্ট দলটি। আমি তেমন রাজনৈতিক মানুষ নই, তবে রিফর্ম ইউকের পক্ষে ভোট দিয়েছি। ডানপন্থী বামপন্থী কিছুই বুঝি না, তবে নাইজেল ফারাজ যা বলেন সেটা পরিষ্কারভাবে বুঝতে পারি। তবে রিফর্ম ইউকের উত্থানে কিছুটা ঝুঁকিতে যুক্তরাজ্যে বসবাসরত মুসলিমদের স্বকীয়তার বিষয়টি, বলছেন বিশ্লেষকরা। দলটির কোনো আনুষ্ঠানিক ইসলাম বিরোধী নীতি না থাকলেও অভিবাসন নিয়ন্ত্রণ, জাতীয় পরিচয় এবং ইন্টিগ্রেশন নিয়ে তাদের কঠোর অবস্থানকে ঘিরে রয়েছে সমালোচনা। অনেকের মতে এসব নীতির ফলে ব্রিটিশ সমাজে মুসলিমদের বহিরাগত হিসেবে দেখার ঝুঁকি তৈরি হয়। এছাড়া অতীতে দলটির কয়েকজন সদস্যের সামাজিক মাধ্যমে ইসলাম বা মুসলিমদের নিয়ে করা মন্তব্য ও পোস্টও বিতর্কের জন্ম দিয়েছিল। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন মারফি রহমান। আর সে পর্যন্ত সাথে থাকুন।